সময় তখন রাত্রি ৩টে। দত্তভিলার বড় মেয়ে রিয়া ছোট বোন দিয়ার রুমে গিয়ে দেখে মেঝেতে উপুড় হয়ে পড়ে রয়েছে দিয়া। চুল উস্কো খুস্কো, চোখের মনি সাদা, মুখের সর্বত্র গেঁথে রয়েছে অসংখ্য ছোট বড় কাচের টুকরো। দুই চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে তরল রক্তের ধারা। ভাঙা ভাঙা স্বরে দিয়া বলল, Where is my baby? মরবি তোরা, তোরা সবাই মরবি, মরবি তোরা, মরবি, মরবি তোরা। ঘটনাক্রমে চিকিৎসার দায়িত্ব বর্তালো মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার ধ্রুবজ্যোতি সেনের কাঁধে। ইনভেস্টিগেশনে জানা যায় ১৫-১৬ শতকের এক অভিশপ্ত রানী ব্লাডি মেরির আত্মাকে কোনোভাবে জাগিয়ে তুলেছে কেউ। ধ্রুব এক মন্ত্রপুত মালা পরিয়ে আসে দিয়ার গলায় আর আশ্বস্ত করে আসে তার পরিবারকে যে আজ রাত্রে আর কোনো অঘটন ঘটবে না। কিন্তু হিসেবে ভুল ছিল ধ্রুবর। রাত্রি পেরোতে না পেরোতেই রিয়ার ফোন। আজকের গল্প পাঠে সায়ন্তন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছে সায়নী, সমাপন, অন্বেষ, স্বাগতা, সায়ন্তন, নিহারেন্দু ও প্রান্ত। সম্পাদনায় সায়ন্তন, প্রচ্ছদ কৃষ্ণেন্দু, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। আজকে আপনারা শুনছেন কল্যাণ সরকারের লেখা ভয়াল ভয়ঙ্কর ভৌতিক অলৌকিক উপন্যাস জিঘাংসার দ্বিতীয় বা শেষ পর্ব। ডাক্তারবাবু, ছুটকিকে বাঁচান, সারা রাত মাথা দিয়ে রক্ত পড়েছে, আমার বোনটা মরে যাবে ডাক্তারবাবু, প্লিজ প্লিজ ডাক্তারবাবু প্লিজ। এরপরেই রিয়া কান্নায় ভেঙে পড়ল। আমি রিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বললাম, আরে শোনো, তোমার বোনের কিচ্ছু হবে না, আমি কথা দিলাম, কিচ্ছু হবে না। এখন একটু পরিষ্কার করে বলো কাল রাতে ঠিক কি হয়েছে। আমার কথায় রিয়া ঠিক কতটা ভরসা পেল জানি না, কিন্তু একটু ধাতস্থ হয়ে বলল, গতকাল রাত তখন ঠিক কটা বেজেছিল মনে নেই, কিন্তু ক্রমাগত হয়ে চলা একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। ভালো করে শোনার চেষ্টা করে বুঝতে পারলাম আওয়াজটা আসছে ছুটকির ঘর থেকে। একটু অবাক হলাম, কারণ ধ্রুববাবু বলে গেছিল গলায় যতক্ষণ এই মালাটা থাকবে ছুটকি জাগবে না। তাই কৌতূহল বশত একাই গেলাম ছুটকির ঘরের দিকে। দরজার বাড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাচ্ছিলাম ক্রমাগত তালে তালে একই শব্দ চলে চলেছে, ঠক 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 ঠক। ভয় ভয় দিয়ার ঘরের দরজাটা খুলে লাইট জ্বালালাম। দেখলাম ছুটকি দেওয়ালের সামনে দাঁড়িয়ে এক নাগাড়ে মাথা ঠুকে চলেছে। দেওয়াল বেয়ে গড়িয়ে যাচ্ছে রক্ত। আমি কাঁপা কাঁপা গলায় ওর নাম ধরে ডাকলাম। সাথে সাথে বিদ্যুৎ বেগে ছুটকি আমার দিকে মাথাটা ঘুরিয়ে চিৎকার করে বলল, Where is my baby? ছুটকি সেই চেহারাটা যে কতটা বিভৎস ছিল তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সারা মুখ ভেসে যাচ্ছিল রক্তে। ওই ভয়ানক দৃশ্য দেখে আমার সর্বাঙ্গ শিউরে উঠেছিল। আমি কোনো মতে ঘরের বাইরে এসে দরজাটা বন্ধ করে ছুটতে নিজের ঘরে চলে আসি। তারপরেই আপনাকে ফোন করেছিলাম। রিয়ার মুখে সব কথা শুনে আমার বুকটাও কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমি জিজ্ঞেস করলাম, দিয়া এখন কি করছে? ভোর অব্দি শব্দটা হয়েছে, তারপর থেমেছে। ও হয়তো এখন ঘুমিয়ে রয়েছে। এরপর একটু আমতা আমতা করে রিয়া বলল, ডাক্তারবাবু, মানে বলছিলাম কি, আমি জানি ডক্টর ধ্রুবজ্যোতি সেন খুব বড় সাইকিয়াট্রিস্ট, তবে সব রোগীর ক্ষেত্রে একই ওষুধ কাজ করবে এর তো কোনো মানে নেই না। তাই মা বলছিল আপনারা যদি মানে মানে আমরা তাহলে অন্য কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করে দেখতে পারি। মানে প্লিজ মায়ের কথাটা খারাপ ভাবে নেবেন না, কারণ বুঝতেই তো পারছেন ওনার এই গলার মালাটা কাল রাতে যেভাবে ফেল করে গেল, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার ছুটকিটাকে বাঁচাতে পারবো না ডাক্তারবাবু। রিয়ার শেষের দিকের কথাগুলো যে কান্না ভেজা গলায় বলল সেটা আমি ফোনের এপার থেকেও স্পষ্ট বুঝতে পারলাম। যদিও ধ্রুবকে নিয়ে এভাবে বলায় কথাগুলো একটু গায়ে লাগলো, তবুও আমি ওকে আশ্বাস দিয়ে বললাম, আপনারা নিশ্চিন্তে থাকুন। যদি আমার কখনো মনে হয় যে ধ্রুবর দ্বারা দিয়াকে সুস্থ করা সম্ভব নয়,
আমি আপনাদের অবশ্যই জানাবো। তবে আমি জানি যে ধ্রুব এত সহজে হেরে যাওয়ার মানুষ নয়। ও খুবই তাড়াতাড়ি দিয়াকে সুস্থ করে তুলবে, আর এটা আমার দৃঢ় বিশ্বাস। ফোনটা রাখার পর আমিও বেশ কিছুক্ষণ মুষড়ে রইলাম। ধ্রুবর বিখ্যাত মালাটা অসফল হয়ে গেল। এটা যেন কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলাম না। ধ্রুবকে সম্পূর্ণ ঘটনাটা ফোন করে জানানোর সময় ও শুধু গম্ভীরভাবে কয়েকবার বলেছিল। তারপর এই প্রসঙ্গ বাদ দিয়ে বলল, তৈরি হয়ে থাকবেন, আমরা আজকে 11টা নাগাদ বেরোবো। আজ রাতটা হয়তো আমাদের তত্ত্ববিলাতেই কাটাতে হতে পারে। ঘড়িতে কাঁটায় কাঁটায় যখন রাত 11টা বাজে, ধ্রুবর গাড়ি আমাদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। আমি খাওয়া দাওয়া সেরে আগে থেকেই রেডি হয়েছিলাম, তাই কাল বিলম্ব না করে গাড়িতে উঠে বসলাম। ধ্রুব স্থির চোখে সামনের কাচের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে। ওর থমথমে মুখটা দেখে পরিষ্কার বুঝতে পারছিলাম এই মুহূর্তে ওর মনের মধ্যে অনেক কিছু চলছে। তাই কোনো কথা না বলে আমি খোলা জানালার দিকে তাকিয়ে বসে রইলাম। আমরা যখন প্রায় অর্ধেক রাস্তায় এসে গেছি, তখন ধ্রুবই প্রথম মুখ খুলল। আপনি আমাকে বিশ্বাস করেন তো কুশলবাবু? প্রশ্নটা শুনে আমি কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে ধ্রুবর দিকে চেয়ে রইলাম। তারপর বললাম, এটা এটা আবার কেমন প্রশ্ন হলো? বিশ্বাস করি না মানে? আলবাত করি। তাহলে আজকে আপনাকে একটা খুব কঠিন কাজের দায়িত্ব নিতে হবে। ভয় পাবেন না, আমি যতক্ষণ জীবিত আছি আপনার কোনো ক্ষতি হতে দেব না। হিমশীতল গলায় বলে যাওয়া ধ্রুবর কথাটা শুনে বুকের থুকপুকানিটা বেড়ে গেল বুঝতে পারলাম। শুকনো গলায় জিজ্ঞেস করলাম, কি কি কাজ? সেটা না হয় পৌঁছেই বলি। গাড়ি ঝড়ের গতিতে ছুটে চলেছে লেক টাউনের দিকে। প্রায় 12টা নাগাদ দত্তভিলায় যখন পৌঁছলাম, দেখলাম সকলেই সেখানে উপস্থিত। অবনীবাবু, অপর্ণা দেবী, রিয়া, অনুজ আর ঋষি, প্রত্যেকেরই কৌতূহলী চোখ তখন ধ্রুবর দিকে। ধ্রুব কোনো ভনিতা না করেই অপর্ণা দেবীর উদ্দেশ্যে বলল, আপনার ঘরে আমার কিছু কাজ আছে, আপনি প্রতিমাকে ডেকে ঘরটা খুলে দিতে বলুন, আর আপনারা সকলে নিচেই থাকুন। সময় হলে আমি ঠিক ডেকে নেব। ধ্রুবর কণ্ঠস্বর আজ এত দৃঢ় ছিল যে কেউ কোনো প্রশ্ন করার সাহস করল না। প্রতিমা ধ্রুবকে নিয়ে 3 তলায় চলে গেল। আমরা সকলে দোতলার বৈঠকখানায় বসে রইলাম। ঘরের ভিতর এতগুলো মানুষ রয়েছি, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সমস্ত ঘরটা থমথম করছে। ঘড়ির কাঁটা বিরামহীন টিকটক শব্দ করেই চলেছে। এই রকম একটা অস্বস্তিকর পরিবেশে সময় কাটানো খুব মুশকিল হয়। এক একটা মিনিট যেন এক একটা ঘন্টার সমান মনে হয়। কিন্তু কিছু করার নেই, ধ্রুব না ডাকা অবধি অপেক্ষা করতেই হবে। দেওয়ালে বড় ঘড়িটায় সময় যখন রাত 1:15, তখন প্রতিমা এসে বলল, ধ্রুববাবু আপনাদের উপরে ডাকছেন। সবাই 3 তলায় উঠে দেখলাম ধ্রুব অপর্ণা দেবীর ঘরের সামনেই দাঁড়িয়ে আছে। দরজার উপর একটা ছোট্ট 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির চৌকোনা পিতলের বাক্স লাগানো রয়েছে। বাক্সটার গায়ে বিভিন্ন রকম পাথর ও হাতির দাঁতের নকশা করা। আমরা সবাই অপর্ণা দেবীর ঘরে ঢুকলাম। ধ্রুব আমাদের সবার দিকে একবার নজর বুলিয়ে নিয়ে বলতে শুরু করলো, এখন আমি যা যা বলবো সেটা যদি আপনারা সবাই মেনে চলেন, তাহলে কথা দিচ্ছি কাল ভোরের সূর্য ওঠার আগেই দিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। অবনীবাবু বললেন, ডক্টর সেন, আমরা আপনার সব কথা মেনে চলবো। আপনি শুধু দিয়াকে সুস্থ করে দিন, মেয়েটা আমার খুব কষ্ট পাচ্ছে। লক্ষ্য করলাম অবনীবাবুর কথা শুনে রিয়া একটা অদ্ভুত অবিশ্বাসের দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে রয়েছে। ধ্রুব একটু ঠোঁট চাপা মুচকি হাসি দিয়ে বলল, বেশ, তাহলে শুনুন। বর্তমানে দিয়ার শরীরে যে ভয়ঙ্কর প্রেতাত্মার উপস্থিতি রয়েছে, তাকে বের করার শক্তি আমার নেই। যদি না আসে, নিজে থেকেই বেরিয়ে আসে। সেই জন্য তাকে দিয়ার শরীর ছাড়ার জন্য আমাদের বাধ্য করতে হবে, আর সেটা করার একমাত্র একটাই রাস্তা আছে। ধ্রুব আমার সামনে এসে দাঁড়ালো। তারপর স্থির চোখে আমার দিকে তাকিয়ে বলল, কুশলবাবু,
আপনাকে আজ ব্লাডি মেরির আত্মাকে ডাকতে হবে। আর শুধু ডাকলেই হবে না, ওকে রীতিমতো রাগাতে হবে। একটা কথা জানেন, মৃত আত্মা কখনোই একসাথে দুটো শরীরে অবস্থান করতে পারে না। তাই আপনার উপর প্রতিহিংসা নেওয়ার ক্রোধে ওকে বাধ্য হয়ে দিয়ার শরীর ছেড়ে আপনার কাছে আসতে হবেই। আর তখনই আমি দিয়ার দেহবন্ধনী করে দেব, যাতে পুনরায় ও দিয়ার শরীরে প্রবেশ না করতে পারে। আমি ডাকবো ব্লাডি মেরিকে। কথাটা শুনেই অজানা এক আতঙ্কে বুকটা বারবার কেঁপে উঠতে লাগলো। ধ্রুব বাড়ির সকল সদস্যদের কঠোরভাবে নির্দেশ দিয়ে দিল, যতক্ষণ না এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে যায় ততক্ষণ যেন কেউ তিনতলায় না আসে। তাদের সবাইকে দোতলার হলরুমে একসাথে একই ঘরে থাকতে হবে, যেন কেউ আলাদা ঘরে না থাকে। ধ্রুবর কথায় বাড়ির সবাই সম্মতি জানিয়ে একে একে নিচে চলে গেল। অপর্ণা দেবীর ঘরে এখন শুধু আমি, ধ্রুব আর চারপাশের দম বন্ধ করা নীরবতা। পাশের ঘর থেকে মৃদু সুরে ভেসে আসছে এক পৈশাচিক উল্লাস। ঘড়িতে সময় দেখাচ্ছে রাত 2:35, অর্থাৎ শয়তানের সময় শুরু হয়ে গেছে। একটা জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে আমি ধীরে ধীরে এগিয়ে চললাম অপর্ণা দেবীর ঘরের দিকে। এতক্ষণে ধ্রুবর সাথে দিয়ার ঘরে বসে আমার করণীয় কাজটা ভালো করে জেনে নিয়েছি। ধ্রুব নিজের সুবিধার জন্য দিয়ার হাত পা খাটের সাথে শক্ত করে বেঁধে দিয়েছে, যাতেও বেশি ছটফট না করতে পারে। দিয়ার মুখটা আজ যেন এই দুদিনের তুলনায় বেশি বীভৎস রূপ ধারণ করেছে। সেই মুখের দিকে বেশিক্ষণ তাকালে যে কোনো সাধারণ মানুষের বুকের রক্ত জল হয়ে যাবে। এই অন্ধকারে ওই মুখটা মনে করতে না চাইলেও বারবার কেন জানি আমার চোখের সামনে ভেসে উঠছে। অপর্ণা দেবীর দরজার উপর এখনো লাগানো আছে সেই পিতলের বাক্সটা। ধ্রুব বলেছে এটা নাকি হোলি বক্স, অর্থাৎ পবিত্র বাক্স। কোনো আত্মাই এই বাক্স পেরিয়ে দরজার বাইরে আসতে পারবে না। তাই কাজ শেষ করে সময় মতো আমাকে ছুটে বেরিয়ে আসতে হবে এই দরজার বাইরে। মনের সমস্ত সাহস সঞ্চয় করে ঘরে ঢুকে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিলাম। আর সঙ্গে সঙ্গে একরাশ কালো অন্ধকার আমায় গ্রাস করে নিল। আলো জ্বালানো নিষেধ আছে। মোমবাতির কম্পমান আলোয় ঘরের পরিবেশটাকে আরো বেশি রহস্যময় মনে হতে লাগলো। এই অন্ধকার একা ঘরে এখন আমাকে আহ্বান করতে হবে ব্লাডি মেরিকে। এটা ভেবে সমগ্র শরীরটা যেন ভয়ে শিউরে উঠল। কিছুক্ষণ আগেও যেই ঘরে বসেছিলাম সেই চেনা ঘরটাকেও এখন যেন বড্ড অচেনা মনে হচ্ছে। এর কারণ কি শুধুই অন্ধকার, নাকি আমার মনের ভিতর লুকিয়ে থাকা ভয়, সেটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। ওই যে দেখা যাচ্ছে ড্রেসিং টেবিলের আয়নাটা, ধীরে ধীরে ওটার দিকেই এগিয়ে গেলাম। মোমের আলো আধারিতে আয়নার কাছে নিজের আবছা প্রতিবিম্ব দেখে চমকে উঠলাম। কোনো এক অজানা আশঙ্কায় আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। মনে হচ্ছিল এক্ষুনি এখান থেকে ছুটে পালিয়ে যাই, নয়তো এই বদ্ধ ঘরের গুমোট নিস্তব্ধতায় আমি দমবন্ধ হয়ে মারা পড়ব। কিন্তু তার পরক্ষণেই ধ্রুবর কথাটা মনে পড়ল। ও বলেছিল প্রাণ থাকতে আমার কোনো ক্ষতিও হতে দেবে না। সেই বিশ্বাসে ভর করেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখ বন্ধ করলাম। তারপর বেশ জোরে জোরেই ডাকলাম, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। পাশের ঘর থেকে দিয়ার মারাত্মক আর্তনাদ কানে ভেসে আসতে লাগলো। অন্ধকারের মধ্যে এইরকম ভয়ঙ্কর আর্তনাদ যে কোনো মানুষের হৃদস্পন্দন বন্ধ করে দিতে পারে।
আমি দুই হাত নিজের কানে চেপে ধরে ওইভাবেই চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কিছু সময় পরে দিয়ার চিৎকার ক্রমশ কমে আসতে লাগলো এবং আরও কিছুক্ষণ পর সেটা একদমই থেমে গেল। ঘরের ভিতর আবার সেই শ্মশানের শূন্যতা নেমে এলো। আমি ধীরে ধীরে এবার চোখ মেলে তাকালাম। কিন্তু এ কি, কে দাঁড়িয়ে আছে আয়নার ভিতরে? অত্যন্ত ভয়ঙ্কর দর্শনা এক নারী মূর্তি তখন আয়নার ভিতর থেকে আমার দিকে তাকিয়ে আছে। সেই নারীর মণিবিহীন সাদা চোখ থেকে গলগলিয়ে ঝরে পড়ছে তাজা রক্ত। মোমবাতির হলদে আলোয় আয়নার ভিতর ওই বীভৎস চেহারা দেখে আমার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। মনে হলো আমি যে কোনো মুহূর্তে নিজের জ্ঞান হারাতে পারি। কিন্তু আমার কাজ যে এখনো শেষ হয়নি। যে করেই হোক কাজটা সম্পূর্ণ করতেই হবে, নইলে ধ্রুবর সম্পূর্ণ চেষ্টাটাই বৃথা হয়ে যাবে। না না, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি আবার সাহস করে ওই ভয়ঙ্কর মুখের দিকে তাকালাম। শুকিয়ে যাওয়া গলায় কোনো মতে বললাম, ব্লাডি মেরি, I stole your baby. Yes, I stole your baby. ব্যাস, এইবার আমার কাজ শেষ হয়ে গেছে। এখন আমাকে এই ঘর থেকে ছুটে বেরোতে হবে। কিন্তু হে ভগবান, এ আমি কি দেখছি? আয়নার ভিতর থেকে দুটো হাত বাইরে বেরিয়ে আসছে ড্রেসিং টেবিলের উপর। এইবার ক্রমশ বেরিয়ে আসছে মাথাটা। ধীরে ধীরে বুক, পেট, কোমর হয়ে সবশেষে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে দুটো পা। এতক্ষণে আয়নার ওপারে থাকা নোংরা আলখাল্লা পরা সেই বীভৎস চেহারার মহিলা এখন ঠিক আমার সামনেই দাঁড়িয়ে আছে, আমার থেকে মাত্র 1 হাত দূরত্বে। প্রাণ ভয় আমি ছুটতে শুরু করলাম দরজার দিকে। যে করেই হোক ঘরের বাইরে আমাকে বেরোতেই হবে। দরজার কাছে পৌঁছে দরজাটা খুলে বেরোতেই যাব, ঠিক এমন সময় বাইরের দিক থেকে খটাস করে একটা শব্দ কানে এলো। বুঝতে পারলাম বাইরে থেকে কেউ দরজায় তালা লাগিয়ে দিয়ে চলে গেল। কে করতে পারে এই কাজ? আর কেনই বা করবে আমার সাথে এমন? ভয়ে আতঙ্কে আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। লাইট জ্বালানোর জন্য এলো পাথারি ঘরের সব সুইচগুলো চাপ দিতে থাকলাম, কিন্তু একটাও আলো জ্বলল না। বাইরের দিক থেকে হয়তো ঘরের মেইন সুইচটাও অফ করে দেওয়া হয়েছে। বুঝতে বাকি রইল না কেউ আমার সাথে ইচ্ছেকৃতভাবে এটা করছে। কিন্তু কেন? কি তার অভিসন্ধি? এর কোনো অনুমানই আমি করে উঠতে পারলাম না। অন্ধকার দরজা বন্ধ ঘরে এই মুহূর্তে আমি, আর আমার থেকে মাত্র কয়েক হাত দূরত্বে দাঁড়ানো এক হিংস্র প্রেতাত্মা, ব্লাডি মেরি। নিজের জীবন দশায় যে অগণিত মানুষকে নৃশংসভাবে হত্যা করতে পারে, সে আমার সাথে কি করতে পারে এটা চিন্তা করেই আমার শরীর ক্রমশ শিথিল হয়ে এলো। খেয়াল করলাম ব্লাডি মেরি ক্রমশ আমার দিকে একটু একটু করে এগিয়ে আসছে। মৃত্যুকে চোখের সামনে এগিয়ে আসতে দেখে ধ্রুবকে চিৎকার করে ডাকার চেষ্টা করলাম, কিন্তু গলার থেকে কোনো আওয়াজ বেরোলো না। খাঁচায় বন্দি ইঁদুরের মতো ভীত সন্ত্রস্ত হয়ে পাগলের মতো দরজায় ধাক্কা দিতে থাকলাম, কিন্তু কেউ এসে দরজা খুলল না। হঠাৎ ডান দিকের কানের পাশে ঠান্ডা হাওয়ার স্পর্শ অনুভব করলাম। তার সাথেই কেউ আমার কানে ফিসফিস করে বলল, চমকে ঘুরে তাকিয়ে দেখি আমার একদম পাশেই দাঁড়িয়ে রয়েছে ব্লাডি মেরি। মুখের একদম সামনে ওই বীভৎস চেহারাটা দেখে হাত থেকে মোমবাতিটা মাটিতে খসে পড়ে গেল। আমি ভয় আতঙ্কে পাগলের মতো ছুটে আলমারির কোনায় এসে লুকালাম। নিজের হৃদস্পন্দনের আওয়াজ যেন আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। নিঃশ্বাসের শব্দকেও তখন বিশ্বাস করতে পারছিলাম না। যদিও আমায় খুঁজে পেয়ে যায়, তাই 2 হাতে প্রাণপণে নিজের মুখ চেপে ধরে রাখলাম। কতক্ষণ এইভাবে দাঁড়িয়েছিলাম জানি না। চারিদিক একদম শান্ত নিস্তব্ধ হয়ে আছে। আমি সাহস করে আলমারির কোণা থেকে মাথাটা বের করে একবার উঁকি দিলাম।
ঘরের মেঝেতে মোমবাতিটা উল্টে পড়ে তখনও জ্বলছে। সেই আলোয় চারিপাশে তাকিয়ে দেখলাম, কোথাও কাউকে দেখতে পেলাম না। কি করব ভাবছি, ঠিক তখনই মাথার উপর থেকে একটা মৃদু হাসির শব্দ ভেসে এলো। কেঁপে উঠল বুকটা। ভয়ার্ত চোখে উপর দিকে তাকাতেই দেখতে পেলাম আমার মাথার একটু উপরেই আলমারির থেকে উল্টোভাবে ঝুলে আমার দিকে তাকিয়ে হাসছে ব্লাডি মেরি। আমি কিছু বুঝে ওঠার আগেই তীব্র গতিতে দুখানা ঠান্ডা হাত নেমে এলো আর সাঁড়াশির মতো টিপে ধরলো আমার গলাটা। আমি নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করে উঠলাম, কিন্তু ওই শক্তিশালী হাত দুটো গলা থেকে সরাতে পারলাম না। ক্রমশ যেন আঙুলগুলো গলায় চেপে বসতে থাকলো। ধীরে ধীরে সমস্ত শরীর অবশ হয়ে এলো। চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে অন্ধকার নেমে এলো। আর ঠিক তখনই দড়াম করে দরজাটা খুলে গেল। ঘরে ঢুকে পড়ল ধ্রুব। লক্ষ্য করলাম ওর হাতে একটা বড় হোলি ক্রস। চোয়াল শক্ত করে ও জোরে জোরে বলতে শুরু করলো, In the name of God, I condemn you! কিন্তু আর কিছু শোনার আগেই আমার চোখের সামনেটা কালো হয়ে অন্ধকার নেমে এলো। জলের ঝাপটা পেয়ে যখন চোখ খুললাম, তখন আমি দোতলার একটা ঘরে শুয়ে আছি। মাথার সামনে ধ্রুব আর অবনীবাবু দাঁড়িয়ে আছেন। আমাকে চোখ খুলতে দেখেই ধ্রুব বলল, এখন কেমন আছেন? গলাটা সামান্য ব্যথা আছে, তাছাড়া একদম ঠিক আছি। কিন্তু আমি আমি এখানে। ধ্রুব ওর ঠোঁট চাপা মুচকি হাসিটা হেসে বলল, আমার হাতে হোলি ক্রস দেখে আর পিশাচ দূরকরণী মন্ত্র শুনে ব্লাডি মেরি আপনার শরীর ছেড়ে পালিয়ে গেছে। সেই সুযোগে আপনাকে তুলে ঘরের বাইরে নিয়ে আসি। আপনি কিন্তু খুব লাকি মশাই। হ্যাঁ, এই হয়তো প্রথমবার ব্লাডি মেরি নিজের শিকার ছেড়ে খালি হাতে পালিয়ে গেছে। আমি মৃদু হেসে উঠে বসলাম। তারপর বললাম, দিয়া দিয়া কেমন আছে? ঘুমাচ্ছে, এখন সম্পূর্ণ বিপদমুক্ত। জাগার পর একদম স্বাভাবিক হয়ে যাবে। হঠাৎ আমার মনের মধ্যে একটা প্রশ্ন এলো। আচ্ছা ধ্রুববাবু, আমাকে বাইরে থেকে কে তালা লাগিয়ে দিয়েছিল? ধ্রুব ওর ভ্রুজোড়া ঈষৎ কুঁচকে নিয়ে বলল, আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এখন চলুন, দিয়ার ঘরে যেতে হবে। সেখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। রাত 3:10 তিনতলার ঘরে দিয়া গভীর ঘুমে আচ্ছন্ন। দেখেই বোঝা যাচ্ছে বহুদিন পরে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। ওর মাথার পাশে রিয়া আর অপর্ণা দেবী বসে আছেন। অনুজ আর ঋষি একই খাটে পাশাপাশি বসে আছে। অবনীবাবু, ধ্রুব আর আমি তিনজনে 3টে চেয়ার নিয়ে বসলাম। কিছুক্ষণ সবাই চুপচাপ থাকার পর ধ্রুবই প্রথম কথা বলল। আচ্ছা ঋষিবাবু, আপনার ঘটনার দিন রাতে দিয়ার সাথে আপনার রাত 2টো অবধি ফোনে কথা হয়। দিয়ার মোবাইলে দেখেছি আমি। আপনি কি আমাদের একটু বলবেন কি বিষয়ে আপনাদের এত কথা হয়েছিল? ধ্রুবর প্রশ্ন শুনে ঋষি যেন কেমন চমকে উঠল। একটু আমতা আমতা করে বলল, না মানে মানে দিয়ার সাথে আমার বাচ্চা সম্পর্কেই কথা হয়েছিল, এই আর কি। একটু পরিষ্কার করে বলুন, তাহলে আমাদের সবারই বুঝতে সুবিধা হবে। ঋষি সবার মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে বলতে শুরু করলো, দিয়া আমায় জিজ্ঞেস করেছিল, মানে আমাদের যদি বাচ্চা না হয় তাহলে কি আর আমি ওকে ভালোবাসবো না? প্রথমে আমি ওকে এসব আজে বাজে কথা চিন্তা করতে মানা করছিলাম, কিন্তু ও রীতিমতো ফোর্স করছিল উত্তর জানার জন্য। তো তখন আমি বলেছিলাম যে বাচ্চা না হলেও আমি হয়তো সারা জীবনই ভালোবাসবো, কিন্তু সব বাবা মায়েরাই তাদের ছেলের ঘরে সন্তান দেখতে চায়, তাই না? তো সেই ক্ষেত্রে ঘরে হয়তো অসুবিধা হতে পারে। তো এই নিয়েই আমাদের মধ্যে সামান্য তর্ক হয়েছিল সেদিন, ব্যাস। ধ্রুব একটু গম্ভীর হয়ে বলল,
তাহলে আপনার ফোনটা রাখার পরেই জেদের বসে দিয়া ব্লাডি মেরিকে ডেকে আনে। ঋষি মাথা নিচু করে বসে রইল। ধ্রুব এবার অপর্ণা দেবীর দিকে তাকিয়ে বলল, রিয়া তো আপনার নিজের মেয়ে নয়, তাই না অপর্ণা দেবী? কথাটা শুনেই বাড়ির আর সকলের মতো আমিও বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। কারো মুখ দিয়েই তখন কোনো সাড়া শব্দ বেরোচ্ছে না। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর অপর্ণা দেবী ধীরে ধীরে বললেন, রিয়ার যখন 3 বছর বয়স তখন ওর মা মারা যায়। তারই 1 বছর বাদে রিয়ার বাবার সঙ্গে আমার বিয়ে হয়। তখন আমরা বাংলাদেশে থাকতাম, তবে কলকাতায় আমাদের নিকট আত্মীয়দের মধ্যে মাত্র 2-4 জনই এ বিষয় সম্পর্কে জানতো। মানে এই ঘটনা আর কারোর পক্ষে তো জানা সম্ভব নয়। মানে কিন্তু আপনি কি করে জানলেন? মানে আপনার কাছে কি করে? ধ্রুব ওর ঠোঁট চাপা রহস্যময় হাসিটা দিয়ে বলল, দোতলার সিঁড়ির সামনে ঝোলানো ফটোটা দেখে অনুমান করেছিলাম, তবে আজ সকালে অনুজের সাথে কথা বলে ব্যাপারটা নিশ্চিত হয়েছি। রিয়ার সাথে ওর মায়ের মুখের অদ্ভুত মিল আছে। এইবার আমি বুঝতে পারলাম ওই ফটোটা দেখে আমার এত চেনা কেন লাগছিল। সত্যি রিয়ার মুখের সাথে ওর মায়ের মুখের খুব মিল। অপর্ণা দেবী এইবার বেশ বিরক্ত হয়ে বললেন, দাঁড়ান, আপনার কি মনে হয় রিয়া আমার নিজের মেয়ে না বলে আমি ওর জন্য এসব পরিকল্পনা করিয়েছি, আর তাতে আমার নিজের মেয়েটা ফেঁসে গেছে? বাহ! ধ্রুব খুব শান্ত গলায় উত্তর দিল, আমি তো আপনাকে এইসব কিছুই বলিনি অপর্ণা দেবী, আপনি অযথা কেন উত্তেজিত হচ্ছেন? এইবার ধ্রুব অবনীবাবুর দিকে ঘুরে তাকিয়ে বলল, নিজের মেয়ের জন্মদিনের মতো অনুষ্ঠানেও আপনাকে ব্যবসার কাজে বাড়ির বাইরে থাকতে হলো। কিসের এত ক্ষোভ নিজের মেয়ের প্রতি? কথাটা শুনেই চমকে উঠলেন অবনীবাবু। তারপর রিয়ার মুখের দিকে একবার তাকিয়েই হয়তো লজ্জায় নিজের মাথা নিচু করলেন। আমতা আমতা করে বললেন, না মানে মানে আসল কথাটা হলো। ধ্রুব অবনীবাবুকে থামিয়ে দিয়ে বলল, আসল কথাটা আমি বলছি, আপনি শুধু শুনুন। প্রথম স্ত্রীর মৃত্যুর কারণ হিসাবে আপনি নিজের শিশুকন্যাটিকেই মনে মনে দায়ী করেছিলেন। আপনার মনে হয়েছিল যে এই মেয়ে হয়তো অলক্ষী, তাই ছোট থেকেই ওর উপর আপনার একটা অবহেলা নেমে আসে। পরবর্তী কন্যা দিয়ার জন্মের পর আপনার সেই অবহেলা আরো প্রবল মাত্রায় বৃদ্ধি পেয়েছিল। তবে অপর্ণা দেবী অবশ্য প্রশংসার দাবি রাখেন। উনি নিজের সৎ মেয়েকেও মাতৃত্বের ভালোবাসা থেকে কোনোদিন বঞ্চিত করেন, কিন্তু শুধুমাত্র মায়ের স্নেহ দিয়ে পিতার শূন্যতা সবসময় পূরণ করা যায় না অবনীবাবু। আপনার সেই অবহেলাই আজকের এই মারাত্মক ঘটনার বীজ বপন করে রেখেছিল বহুকাল আগে থেকে। আপনার কাছে উপেক্ষিত রিয়া মনে মনে হিংসা করতে শুরু করেছিল নিজের ছোট বোনকে। ধ্রুববাবু, এইবার কিন্তু আপনি ভদ্রতার সীমা অতিক্রম করে যাচ্ছেন। চিৎকার করে উঠল রিয়া। চিৎকার করে সত্যিকে মিথ্যে প্রমাণিত করা যায় না রিয়া দেবী। বাবার ওপর আপনার জমে থাকা আক্রোশ ক্রমশ নিরপরাধ দিয়ার ওপর জিঘাংসার আকার ধারণ করেছিল। আপনার জন্যেই দিয়া এই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছে। রিয়ার চোখ ক্রোধে রাগে ক্রমশ লাল হয়ে উঠতে লাগলো। দাঁত কড়মড় করে বলল, আমার উপর এই মিথ্যে অপবাদের কোনো প্রমাণ আপনার কাছে আছে? কে মিস্টার ধ্রুবজ্যোতি সেন? ধ্রুব হাসি মুখে বলল, প্রমাণ ছাড়া ধ্রুবজ্যোতি সেন একটাও কথা বলেনি রিয়া দেবী। আচ্ছা, আমি কি জানতে পারি প্রথম রাতে রিয়ার ঘরে যখন কাঁচ ভাঙার শব্দ শুনে আপনি গিয়েছিলেন, তখন আপনি ঘরের লাইটটা না জ্বালিয়ে মোমবাতি নিয়ে কেন দিয়াকে খুঁজছিলেন? থতমত খেয়ে গেল রিয়া। নিজেকে একটু সামলে নিয়ে বলল, আমি তখন দিয়ার চিন্তায় একটু নার্ভাস হয়ে পড়েছিলাম, তাই জ্বালানোর কথা মনে ছিল না। মিথ্যে কথা। অন্ধকার ঘরে ঢুকলে মানুষ সচেতন মনেই লাইটের সুইচের দিকে হাত বাড়ায়। এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। কিন্তু আপনি সেটা করেননি, কারণ আপনি আগে থেকেই জানতেন যে লাইটটা জ্বলবে না। রিয়া একটু ঘাবড়ে গিয়ে অস্ফুটে বলল, লাইট জ্বালাইনি বলে কি এটা প্রমাণ হয়ে গেল যে দিয়ার এই ঘটনার পিছনে আমি দায়ী?
তাছাড়া আপনিই তো বলেছিলেন ব্লাডি মেরিকে দিয়া নিজেই আহ্বান করেছে। ধ্রুব এবার সবার উপর চোখ বুলিয়ে নিয়ে বলল, আমি আপনাদের কাছে সম্পূর্ণ ঘটনাটা কি হয়েছে সেটা জানানোর চেষ্টা করছি। তারপর রিয়ার দিক তাকিয়ে বলল, আপনিও একটু মিলিয়ে নেবেন প্লিজ, ঠিক বলছি কিনা। ওকে? ধ্রুব বলতে শুরু করলো, দিয়ার ওপর বাবার একতরফা ভালোবাসা ছোটবেলা থেকেই রিয়ার মনে হিংসা সৃষ্টি করেছিল, কিন্তু কোনোদিনই সেটার বহিঃপ্রকাশ করেনি সে। রিয়া ভেবেছিল যে নিজের বাবার বাড়িতে যে অবহেলায় সে বড় হয়েছে সে কষ্ট হয়তো শ্বশুর বাড়িতে গেলে মিটে যাবে, কিন্তু এইবারেও রিয়ার ভাগ্যে সেই সুখ ছিল না। আগরওয়াল পরিবারকে কোনো সন্তান সুখ দিতে পারল না রিয়া। রিয়ার কিন্তু কোনো মিসক্যারেজ হয়নি। ওর যেটা হয়েছিল সেটা আজকের থেকে 450 বছর আগে ব্লাডি মেরির সাথেও হয়েছিল। সেটা হলো হিস্টোরিক্যাল প্রেগন্যান্সি, অর্থাৎ 9 মাস অবধি পেটে সন্তানের অবস্থান থাকলেও প্রসবের সময় সন্তানের কোনো অস্তিত্বই আর খুঁজে পাওয়া যেত না। এই বিষয়টাকে আগরওয়াল পরিবার অভিশাপের নজরে দেখতে শুরু করেছিল, তাই শ্বশুর বাড়িতেও রিয়াকে আর কেউ মেনে নিতে পারছিল না। রিয়ার পক্ষে শ্বশুর বাড়িতে থাকাটা সম্ভব হলো না। সে অগত্যা দত্তভিলায় ফিরে এলো। আমার যতদূর ধারণা, বাড়িতে ফিরে এসে এই হিস্টোরিক্যাল প্রেগন্যান্সি বিষয়টা ইন্টারনেটে খুঁজতে গিয়ে রিয়ার নজরে আসে ব্লাডি মেরির ঘটনা। ব্লাডি মেরির জীবনের সাথে নিজের জীবনের এরকম আশ্চর্য রকমের সাদৃশ্য খুঁজে পেয়ে রিয়া ব্লাডি মেরিকেই বেছে নিল দিয়ার ওপর প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। এমনকি রিয়া দেবী আমাকেও বেশ কয়েকবার আটকানোর চেষ্টা করেছিল যাতে আমি দিয়াকে সুস্থ না করে তুলতে পারি। হঠাৎ রিয়া হিংস্র গলায় চিৎকার করে উঠল, মিথ্যা, মিথ্যা, সব মিথ্যা। এই শয়তানের কোনো কথা আমি স্বীকার করি না। ধ্রুব একইভাবে শান্ত গলায় বলল, স্বীকার তো আপনাকে করতেই হবে রিয়া দেবী, আমার কাছে যে সমস্ত প্রমাণ আছে। আচ্ছা অবনীবাবু, আপনি একটু ভেবে বলুন তো যে প্রথম যেদিন আপনি আমার বাড়িতে এসেছিলেন সেদিন রিয়া কেন আপনাকে বলেছিল যে বাবা তুমি যা করছো একদম ঠিক করছো না, এসব এক্ষুনি বন্ধ করো? অবনীবাবু একটু চিন্তা করে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। রিয়া আমাকে বলেছিল ওইসব মালা দিয়ে দিয়াকে সুস্থ করা সম্ভব হবে না, তার থেকে আমি যেন এইসব বুজরুকি বন্ধ করে দিয়ে দিয়ার জন্য কোনো ভালো ডাক্তার অ্যাপয়েন্ট করি। আমি তাতে রাজি না হওয়াতে রিয়া আমাকে ওই কথাগুলো বলেছিল। সব কথা শুনে ধ্রুব হাসি মুখে ছোট্ট একটা ধন্যবাদ জানিয়ে রিয়ার দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, সেই রাতে দিয়া নিজে গলা থেকে মালা খোলেনি, বরং আপনি গিয়ে খুলে এসেছিলেন সেটা, যাতে আপনার এটা প্রমাণ করতে সুবিধা হয় যে আমার মালায় কোনো সুফল হয়নি। আজও আপনি কুশলবাবুকে ঘরের বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে ওনার ক্ষতি করার চেষ্টা করেছিলেন। আমি জানতাম আপনি এরকম কিছু একটা করবেন, তাই আপনাদের সবাইকে নিচে বসিয়ে যখন প্রতিমাকে নিয়ে উপরে এসেছিলাম তখন ওকে দিয়ে অপর্ণা দেবীর ঘরের ডুপ্লিকেট চাবিটা আনিয়ে রেখেছিলাম। অপর্ণা দেবী হঠাৎ রুক্ষ গলায় বলে উঠল, তখন থেকে আপনি আমার বড় মেয়েটাকে অকারণে অভিযুক্ত করে যাচ্ছেন। কেন বলুন তো, কি করেছে ও? ধ্রুব গম্ভীর গলায় বলল, রিয়া দেবী, যে হোলি ক্রসটা অপর্ণা দেবীর দরজার বাইরে লাগানো আছে সেটা অ্যাকচুয়ালি একটা মাইক্রো ক্যামেরা। এবার কি আপনি নিজেই স্বীকার করবেন নাকি ভিডিও ফুটেজগুলো বের করতে হবে আমাকে? কথাটা শুনেই রিয়ার মধ্যে কেমন যেন অস্বাভাবিক আচরণ দেখা দিল। ও ক্রমশ বসে বসে দুলতে শুরু করলো। তারপর ঘড়ঘড়ে গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, আমি 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 পারি না দিয়াকে সহ্য করতে। আমি ওকে বলেছিলাম আমার মতো যদি ওরও বাচ্চা না হয় ঋষি আর ওকে ভালোবাসবে না। ও ভয় পেয়ে গেছিল। তখন আমি ওকে বলেছিলাম ব্লাডি মেরিকে ডাকতে। ব্লাডি মেরি আসার পর আয়নাটা ভেঙে দিত। আমি ওকে বলেছিলাম যাতে বাচ্চা না দিয়ে ব্লাডি মেরি আর ফেরত যেতে না পারে। আমি জানতাম আয়না ভেঙে গেলে ব্লাডি মেরি আর ফিরতে পারবে না, রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন ওর ভয়ঙ্কর কিছু একটা ক্ষতি অবশ্যই হবে। তবে বুঝতেই পারিনি ব্লাডি মেরি এসে ওর শরীরে আশ্রয় নেবে। রিয়ার কথায় সারা ঘরে থমথমে নীরবতা নেমে এলো। কারো মুখ দিয়ে তখন কোনো কথা বেরোচ্ছিল না। কয়েক মুহূর্ত পর ধ্রুব শান্ত গলায় বলল, ধন্যবাদ রিয়া দেবী, হোলি ক্রসে কোনো রকম ক্যামেরা লাগানো নেই। সত্যিটা জানার জন্য আমাকে মিথ্যার সাহায্য নিতে হলো, তাই দুঃখিত। রিয়া আরো জোরে জোরে দুলতে দুলতে ঘড়ঘড়ে গলায় চিৎকার করে বলল,
শয়তান, আমার সাথে বেইমানি, এর শাস্তি তোকে একদিন পেতেই হবে। কথাটা বলেই তীরের বেগে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল রিয়া। ওকে দেখে আমরাও ছুটলাম ওর পিছনে। রিয়া দৌড়ে গিয়ে অপর্ণা দেবীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমরা দরজায় ধাক্কাধাক্কি শুরু করলাম। ভিতর থেকে রিয়া চিৎকার করে বলল, মরবি, মরবি, তোরাও মরবি। হঠাৎ বাইরে থেকে শুনতে পেলাম ফিসফিস করে কেউ বলে উঠল, ধ্রুব চমকে উঠে বলল, আমি বলছিলাম ব্লাডি মেরি খালি হাতে ফেরেনি, ও অপেক্ষা করছিল ওর শিকারের। দরজা ভাঙতে হবে, কাম অন ফাস্ট। আমরা দরজায় ধাক্কা দিয়ে ভাঙার জন্য চেষ্টা করতে লাগলাম। মোটা কাঠের দরজা অত সহজে ভাঙা যাচ্ছিল না। তবুও আমি, ধ্রুব, ঋষি আর অনুজ চারজনে অনবরত ধাক্কা দিয়েই যাচ্ছিলাম। ভিতর থেকে রিয়ার চিৎকার শোনা যাচ্ছিল, না, এগোবে না, আমি জানি না তোমার বাচ্চা কোথায় আছে, প্লিজ প্লিজ আমায় ছেড়ে দাও, না না না, আর এগিয়েও না, প্লিজ, না 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 না, না। একসময় আওয়াজটা থেমে গেল। তার সাথে আমরাও দরজা ভেঙে ঘরে ঢুকলাম। খালি ঘর পড়ে আছে। রিয়া বা ব্লাডি মেরি কেউই সেই ঘরে নেই। ধ্রুব হতাশ চোখে আয়নার দিকে এক দৃষ্টে তাকিয়ে ধপ করে খাটে বসে পড়ল। তারপর ধীর গলায় বলল, ব্লাডি মেরি নিজের শিকার নিয়ে ফিরে গেছে। রিয়া আর কোনোদিন এই জগতে ফিরে আসবে না। ওর প্রতিশোধ এবার সম্পূর্ণ হয়েছে। দত্তভিলা ছেড়ে গাড়ি করে যখন বাড়ি ফিরছি, পূবের আকাশে তখন সোনালি রং ধরেছে। ধ্রুব জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, মানুষের মনের অন্ধকার যখন রাতের অন্ধকার থেকেও গভীর হয়ে যায়, তখন তাকে সেই অন্ধকারই গ্রাস করে নেয়। 1400 শতাব্দীর 18ই ফেব্রুয়ারিতে জন্মানো এক মহিলা আর 19বিংশ শতাব্দীর 18ই ফেব্রুয়ারিতে জন্মানো আরেক মহিলার চরিত্র বা স্বভাবের মধ্যে আশ্চর্য রকমের মিল ছিল। সেই কারণেই হয়তো তাদের অন্তিম পরিণতিটাও একই রকম হলো। হয়তো বিধাতা ওদের জন্য এরকমই সমাপ্তি লিখে রেখেছিল। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো আমার। রাতের অন্ধকার কেটে গিয়ে দিনের আলো ফুটেছে। আমাদের গাড়ি সেই আলোর পথ ধরে বাড়ির উদ্দেশ্যে ছুটে চলল। শুনলেন কল্যাণ সরকারের কলমে অলৌকিক গল্প জিঘাংসা। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানান। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।